বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো আমি আজকে তোমাদের নিকট হাজির হয়েছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ অর্থাৎ স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। এই স্থির তড়িতের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আলোচনা করার জন্যে। সুপ্রিয় শিক্ষার্থী, অবশ্যই আমার গত ক্লাস তোমরা দেখেছো। গত ক্লাসে আমরা স্থির তড়িতের কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার আগের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই তোমরা আগের ক্লাসটা দেখে নাও, তারপরে এই ক্লাসটা দেখবা। তো আমরা এখন আলোচনা করব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য অর্থাৎ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আলোচনা করার পূর্বে আমরা প্রথমে দেখি তড়িৎ ক্ষেত্র কাকে বলে। তড়িৎ ক্ষেত্র কি? তো দেখো, আমার হাতে তোমরা দুইটা চুম্বক দেখতে পাচ্ছ। এটা নাম হচ্ছে রিং ম্যাগনেট। তো এই চুম্বকের ধর্ম কি? আমরা জানি চুম্বক আকর্ষণ বা বিকর্ষণ করে, তাই না? তো দেখো, এই যে একটা চুম্বক, এই চুম্বকের কাছে আমি আরেকটা চুম্বক আনছি। তো কি এখানে কি আকর্ষণ বিকর্ষণ করেছে? না, করেনি। যখন আমি এই চুম্বকের কাছাকাছি এই চুম্বকটা এনেছি, দেখো, লক্ষ্য রাখো, কি হয়েছে? আকর্ষণ করেছে, তাই না? অর্থাৎ এই চুম্বকের একটা নির্দিষ্ট অঞ্চল রয়েছে, যে অঞ্চলের মধ্যে অন্য একটা চুম্বকে আনলে আকর্ষণ বা বিকর্ষণ করে। এই যে দেখো, তোমরা দেখো, এই যে আকর্ষণ করেছে। তাহলে এই যে নির্দিষ্ট অঞ্চল, সেই অঞ্চলকে বলা হয় এই চুম্বকের চুম্বক ক্ষেত্র। তাহলে দেখো, তড়িৎ ক্ষেত্র কি জিনিস? তো আমাদের যদি একটা চার্জ থাকে, ধরো এটা একটা চার্জ, কিউ চার্জ, তাহলে এই চার্জেরও আশেপাশে একটা নির্দিষ্ট অঞ্চল থাকবে। অর্থাৎ এই অঞ্চলের মধ্যে আমি যদি আর একটা চার্জ নিয়ে আসি, তাহলে সেই চার্জকে আগের চার্জটা হয় আকর্ষণ করবে, না হলে বিকর্ষণ করবে। এই যে অঞ্চলের মধ্যে এই চার্জটা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে, তাকে বলা হয় এই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ আমরা যদি সংজ্ঞাটা ভালোভাবে দিই, তাহলে এভাবে দেব: কোনো একটা চার্জের আশেপাশে যে অঞ্চল জুড়ে তার প্রভাব রয়েছে, অর্থাৎ সে অঞ্চলের মধ্যে অন্য একটা চার্জ নিয়ে আসলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেই অঞ্চলকে বলা হয় এই চার্জিত বস্তুর তড়িৎ ক্ষেত্র। তো লক্ষ্য রাখো, একটা চার্জিত বস্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু অসীম, তড়িৎ ক্ষেত্র তাত্ত্বিকভাবে অসীম, কিন্তু এই একটা চার্জিত বস্তু থেকে একটু কিছু দূরে তার কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ বলের কোনো প্রভাব থাকে না। তাই আমরা একটা চার্জিত বস্তুর আশেপাশে একটা নির্দিষ্ট অঞ্চল ধরে নিয়েছি, সেই অঞ্চলটাকেই বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। লক্ষ্য রাখো, এখানে একটা ধরো পজিটিভ চার্জ রয়েছে। তাহলে আমরা কি জানি? একটা পজিটিভ চার্জের জন্য বলরেখাগুলো বাহিরের দিকে নির্গত হয়, ঠিক আছে? বাহিরের দিকে নির্গত হয় বলরেখাগুলো। তো এই চার্জের কাছাকাছি তুমি দেখো, এই চার্জের কাছাকাছি অর্থাৎ এই সব অঞ্চলে বলরেখাগুলোর ঘনত্ব কেমন? ঘনত্ব অনেক বেশি না? অবশ্যই বেশি। তারপর অনেক দূরে যদি যায়, এই অবস্থানে যায়, এর অবস্থানে কি তার বলরেখাগুলোর ঘনত্ব আর এত বেশি আছে? এত বেশি নাই। সুতরাং একটা চার্জিত বস্তু থেকে কিছু দূরে সে চার্জের আর কোনো প্রভাব থাকে না। সুতরাং একটা চার্জিত বস্তুর চারিপাশে আমরা একটা নির্দিষ্ট অঞ্চল মনে করব, যেটা চুম্বকের মতো মনে করেছিলাম, চুম্বকে দেখেছিলাম। এই নির্দিষ্ট অঞ্চলকেই বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, এখন আমরা দেখি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি? তো আমাদের আগে থেকে একটা প্লাস কিউ অথবা মাইনাস কিউ যে কোনো একটা চার্জ এখানে আছে, ধরো কিউ পরিমাণ চার্জ আছে। এই চার্জের ধরুন কি হয়েছে? এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে, ঠিক আছে? এখন আমরা কি করব? এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম থেকে একটা ধরো কিউ নট প্লাস কিউ নট পরিমাণ চার্জকে আমরা আনলাম। কোথায় আনলাম? দেখো, লক্ষ্য রাখো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা প্লাস কিউ নট পরিমাণ আধানকে আনলাম। এখন দেখো,
এই প্লাস কিউ নট পরিমাণ আধান যদি একক ধনাত্মক আধান হয়, একক ধনাত্মক আধান অর্থাৎ +1 কুলম তুমি ধরতে পারো, +1 কুলম আধান, তাহলে কি করেছি আমি একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে এনেছি। তাহলে কি হবে দেখো তো, এই আধানটি এই আধানকে কি করবে, একটা বল প্রয়োগ করবে, হয় আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল প্রয়োগ করবে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা যদি আমরা একক ধনাত্মক আধান আনি এবং সেই একক ধনাত্মক আধানকে এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটি যে বল প্রয়োগ করে তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। লক্ষ্য রাখো, তড়িৎ ক্ষেত্র এখানে কিউ চার্জ, এই কিউ চার্জের দরুন কিন্তু তড়িৎ ক্ষেত্র এখানে সৃষ্টি হয়েছে। সুতরাং এই কিউ চার্জকে আমরা বলবো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আর যে চার্জকে আমরা অসীম থেকে অর্থাৎ কিউ নট প্লাস কিউ নট চার্জকে আমরা অসীম থেকে নিয়ে এসেছি, এই চার্জকে বলা হয় পরক চার্জ বা টেস্ট চার্জ। তো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই যে কিউ পরিমাণ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে আমরা কি দেখলাম, এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক ধনাত্মক আধান আমরা নিয়ে আসি, এই আধানের উপর এই তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী কিউ চার্জটি যে বল প্রদান করে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এখন লক্ষ্য রাখো, এই যে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে সব জায়গায় কি তার প্রাবল্য এক? না, সব জায়গায় প্রাবল্য এক না। এই চার্জকে এখান থেকে না নিয়ে এসে আমি এখানে নিয়ে আসতে পারতাম, তাই না? তো এখানে নিয়ে আসলে কি হতো, তাদের মধ্যে দূরত্বটা কমে যেত। আর আমরা আগের ক্লাসে দেখেছি কুলম্বের সূত্রের মতে দূরত্ব যদি কমে তো তাদের মধ্যে কি হয়, বলটা বেড়ে যায়। অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন স্থানে বল কতটুকু সেটা তারাই বোঝায় তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা। এখন দেখো, লক্ষ্য রাখো, এখানে তো আমরা একক ধনাত্মক আধান আনিনি, আমরা কি এনেছি, এখানে কিউ নট পরিমাণ প্লাস কিউ নট পরিমাণ চার্জকে আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে এনেছি। এখন দেখো কিভাবে প্রাবল্য বের করছি। তাহলে আমরা কি লিখতে পারবো না, প্লাস কিউ নট আধানের ওপর ক্রিয়াশীল বল ইকুয়ালস এফ। অতএব একক আধানের উপর ক্রিয়াশীল বল ইকুয়ালস কি হবে, এফ বাই প্লাস কিউ নট। তাহলে আমরা কি বের করলাম, আমরা বের করলাম একক আধানের উপর ক্রিয়াশীল বল। লক্ষ্য রাখো, আমরা যখন প্রাবল্যর সংজ্ঞা দিয়েছি তখন বলেছি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বলকে তার প্রাবল্য বলা হয়, অর্থাৎ এফ বাই কিউ নট, সেটাই কি প্রাবল্য না? অবশ্যই প্রাবল্য। তাহলে আমরা লিখতে পারি কি, প্রাবল্য ই ইকুয়াল এফ বাই কিউ নট। তোমরা ইকুয়েশনটা খাতায় লিখে রাখো, তড়িৎ প্রাবল্য বল এবং কিউ নটটা কি হচ্ছে আমাদের টেস্ট চার্জ অর্থাৎ পরক চার্জ, যে চার্জকে আমরা অনেক দূর অর্থাৎ অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এসেছি। এখন দেখো, এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যর একক, বলের একক কি, বলের একক আমাদের নিউটন, চার্জের একক কি, কুলম। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যর একক কি হবে, নিউটন পার কুলম। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একক হলো আমাদের নিউটন পার কুলম। একটা ইকুয়েশন দেখলাম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের, আমরা আর একটা ইকুয়েশন দেখব তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো লক্ষ্য রাখো, এখানে এই চিত্রটাতে আমাদের কি ছিল, কিউ পরিমাণ চার্জ ছিল। কিউ পরিমাণ চার্জের জন্য আমাদের এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আর এখানে আমরা কি করছি, প্লাস কিউ নট পরিমাণ একটা আধানকে এনেছি। তাহলে নিঃসন্দেহে এই কিউ এবং কিউ নটের মধ্যে একটা মাঝখানে দূরত্ব আছে, সে দূরত্বটা ধরি আমরা, দূরত্বটা হচ্ছে আর। তাহলে কি হয়, এই চার্জ দুই চার্জের উপর বল আছে না, বল প্রযুক্ত হবে না? কুলম্বের সূত্র দেখেছি, দুইটা চার্জ যদি কোনো একটা মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে তারা পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। এই চার্জটা যদি প্লাস হয় তাহলে একে বিকর্ষণ করবে, আর এই চার্জটা যদি মাইনাস হয় তবে তাকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে আমরা দেখি কিউ এবং কিউ নট চার্জের মধ্যে বল কত। তাহলে কুলম্বের সূত্র কি দেখছিলাম, বল এফ ইকুয়াল 1/4 পাই ইপসাইলন নট। ইপসাইলন নটটা কি ছিল, শূন্য স্থানের ভেদনযোগ্যতা। আমরা মনেই করি যে এই মাঝখানে
মাধ্যমটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যম। আর আমরা জানি শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মান কত হয়? কে এর মান হয় 1। তাহলে F ইকুয়ালস 1/4 ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 বলতে কি? কিউ। Q2 বলতে কি? কিউ নট। আর স্কোয়ার বাই মাঝখানের দূরত্বের উপর স্কোয়ার। তাহলে এখানে কি পেলাম আমরা? বল পেলাম। এই কিউ এবং কিউ নট চার্জের উপর ক্রিয়াশীল বল F ইকুয়ালস 1/4 ইপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। তো একটু আগেই দেখলাম আমরা প্রাবল্য ই ইকুয়ালস কত? F বাই কিউ নট, রাইট? তো আমরা এই বলের মানটা এখানে বসাই 1/4 ইপসাইলন নট কিউ নট বাই আর স্কোয়ার, আর নিচে কি? নিচে কিউ নট। তাহলে আমাদের আউট হয় কি? কিউ নট কাটে। তাহলে পাচ্ছি আমরা 1/4 ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইকুয়ালস। তাহলে এই যে প্রাবল্য আমরা আর একটা ইকুয়েশন পেলাম, কিউ ইকুয়ালস 1/4 ইপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। তো খুব মনোযোগ সহকারে এখানে লক্ষ্য রাখো, এখানে 1/4 ইপসাইলন নট তো আমাদের কনস্ট্যান্ট মান, যেটা আমরা জানি 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এখানে আরটা কি? এখানে এই যে চার্জ দুটার মাঝখানের দূরত্ব। আর কিউটাকে একটু লক্ষ্য রাখো, কিউটা হচ্ছে এই কিউ, অর্থাৎ অঙ্ক করার জন্য তোমরা একটু সমস্যায় পারো কিউকে নিয়ে। মনে রাখবা এই কিউ হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, অর্থাৎ যে চার্জের দরুন তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে। তাহলে কিউটা হলো আমাদের ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তো লক্ষ্য রাখো প্রাবল্য আমাদের কি রাশি? প্রাবল্য আমাদের অবশ্যই ভেক্টর রাশি। এই যে ইকুয়ালস F বাই কিউ। বলটা কি রাশি আমাদের? বলটা ভেক্টর রাশি, সুতরাং প্রাবল্যটাও হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে আমরা কি জানি? কোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে মান এবং দিক দুইটাই লাগে। তাহলে আমরা প্রাবল্যের এখানে শুধু মান নির্ণয় করছি, আমরা দিকের কথা বলিনি। এখন দেখো এই যে মাঝখানে অর্থাৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আমি কিউ দিয়েছি, তো এই চার্জটা যদি পজিটিভ হয় অর্থাৎ প্লাস কিউ চার্জ হয়, তাহলে সেই চার্জটা কি করবে? দেখো তো এই প্লাস কিউ চার্জ প্লাস কিউ নট চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করে কি হচ্ছে দেখো তো, কোন দিকে পাঠাবে? এই দিকে পাঠাবে, তাই না? তাহলে এই যে দিক, এই দিকটাই আমরা দেখতে পাচ্ছি প্রাবল্যের দিক। অন্যভাবে দেখো তুমি, এই কিউ চার্জটা যদি নেগেটিভ হয়, মাইনাস কিউ হয়, তাহলে কি করবে? তাহলে করবে কি? এই কিউ চার্জটা, নেগেটিভ কিউ চার্জটা এই প্লাস কিউ নট চার্জকে প্লাস মাইনাস কি হয়? আকর্ষণ হয়, আকর্ষণ করবে। অর্থাৎ বলের দিক হবে এই যে এই দিকে, অর্থাৎ বলের দিক মানে প্রাবল্যের দিক। অর্থাৎ যখন বিপরীতধর্মী আধান হবে তখন আকর্ষণ করবে এবং প্রাবল্যের দিক হবে এই দিকে। সুতরাং আমরা এই ইকুয়েশনের সাহায্যে আমরা প্রাবল্যের মান নির্ণয় করতে পারি। তো আমরা দেখলাম তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নিয়ে আলোচনা করলাম। তো এখানে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো তোমরা গাণিতিক সমস্যাটাতে খুব ভালোভাবে মনোযোগ দিবা। তো এখন আমরা একটা দেখব গাণিতিক সমস্যা। ধরো এ বিন্দুতে একটি চার্জ রয়েছে, সে চার্জের পরিমাণ +60 × 10⁻⁻6 কুলম্ব। এ বিন্দু থেকে 0.9 মিটার দূরত্বে আর একটা বিন্দু সি বিন্দু, এই বিন্দুতে প্রাবল্য কত আমরা বের করব। তো লক্ষ্য রাখো আমাদের সমস্যাটা, এ বিন্দুতে +60 × 10⁻⁻6 কুলম্ব চার্জ রয়েছে। এখান থেকে 0.9 মিটার দূরত্বে, এটা বি বিন্দু, বি বিন্দুতে আমরা প্রাবল্য বের করব। লক্ষ্য রাখো প্রাবল্যের সঙ্গেতে আমরা কি বলেছিলাম? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি একক ধনাত্মক আধান স্থাপন করি তাহলে সেটি যে বল লাভ করে তাকে বলা হয় প্রাবল্য। তো তোমরা অবশ্যই মনে রাখবা যে বিন্দুতে প্রাবল্য বের করতে দিবে আমরা মনেই করব সেই বিন্দুতে অবশ্যই একটা +1 কুলম্বের চার্জ রয়েছে, একক ধনাত্মক আধান রয়েছে। তাহলে এখানে আমরা বি বিন্দুতে এবার প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের একটা চার্জ দেওয়া আছে, অর্থাৎ কিউ এর মান দেওয়া আছে। কিউ ইকুয়ালস +60 ×
-6। আর কি দেওয়া আছে? মাঝখানে দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ আর দেওয়া আছে। এখন বি বিন্দুতে আমাদের প্রাবল্য কত? তো আমাদের প্রাবল্যের ইকুয়েশন আমরা জানি ইকুয়াল 1/4πε0 কি Q/r², রাইট? তো 1/4πε0 এর মান আমাদের জানা 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর হচ্ছে কিউ চার্জ কত? 60 × 10⁻⁻6। আর এর মান আমাদের 0.9 তার উপর স্কোয়ার। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখি উত্তরটা কি পাই। উত্তরটা আমরা পাচ্ছি 9 × 10⁻9 গুণিত 60 × 10⁻6 ডিভাইডেড বাই 0.9 তার উপর স্কোয়ার। তাহলে আমরা উত্তর পেলাম 6.67 গুণিত 10⁵ 6.67 গুণিত 10⁵ একক কি? নিউটন পার কুলম। তাহলে বি বিন্দুতে আমাদের প্রাবল্য বের করতে দিচ্ছে, সে প্রাবল্য পেলাম 6.67 গুণিত 10⁵ নিউটন পার কুলম। এখন দেখো, তুমি তো প্রাবল্যের মান বের করেছো, তো প্রাবল্যটা কি? আমাদের ভেক্টর রাশি, মানও লাগে এবং দিকও লাগে। তো লক্ষ্য রাখো, এখানে কি ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এটা পজিটিভ। আর এখানে কি করব? এখানে আমরা প্রাবল্য বের করব, তাহলে এখানে আছে কি 1 কুলম চার্জ, পজিটিভ। তো এই পজিটিভকে কি করে? বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করবে কোন দিকে? এই যে এই দিকে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের প্রাবল্যের দিক। তাহলে আমরা প্রাবল্যের দিক বলতে পারবো কোন দিকে? এ থেকে বি বরাবর। তাহলে প্রাবল্যের মান এটা, আর বলবো এ বি বরাবর, যেটা হচ্ছে আমাদের প্রাবল্যের দিক। তো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করে ফেললাম। তো আমরা আর একটা গাণিতিক সমস্যা দেখি। আমরা এখন আর একটা গাণিতিক সমস্যা দেখব। তাহলে আমাদের এবারে সমস্যাটি হলো, আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে একটি চার্জ আছে -4.5 ন্যানো কুলম এবং বি বিন্দুতে একটি চার্জ আছে +9.1 ন্যানো কুলম। আর এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এদের মাঝখানে পি একটি বিন্দু, এই পি বিন্দুতে আমাদের প্রাবল্যটা বের করতে হবে, অর্থাৎ পি বিন্দুতে প্রাবল্য কত। আবারও লক্ষ্য রাখো আমাদের সমস্যাটা, আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে -4.5 ন্যানো কুলমের একটি চার্জ রয়েছে এবং এ বিন্দু থেকে 40 সেন্টিমিটার দূরে বি বিন্দুতে +9.1 ন্যানো কুলমের আরেকটি চার্জ রয়েছে। এদের মধ্যবিন্দু ধরেছে, মধ্যবিন্দু পি। তাহলে আমাদের পিতে প্রাবল্য বের করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে আমরা আগে দেখি। এদিকে আমাদের দেওয়া আছে একটা চার্জ Q1 চার্জ কত? -4.5 ন্যানো কুলম। তাহলে হচ্ছে -4.5 গুণিত 10⁻⁻9 কুলম। ন্যানো কুলমকে আমি কি করলাম? কুলমে করলাম। আর দেওয়া আছে কি? Q2 দেওয়া আছে, আরেকটা চার্জ Q2 আছে আমাদের +9.1 ন্যানো কুলম। তাহলে 9.1 গুণিত 10⁻⁻9 কুলম। আর কি আছে? মাসের দূরত্ব দেওয়া আছে, অর্থাৎ আর দেওয়া আছে 40 সেন্টিমিটার ইকুয়ালস 0.4 মিটার। এদের মাঝখানের পি বিন্দুতে আমাকে প্রাবল্যটা বের করতে হবে, মাঝখানের পি বিন্দু। তো লক্ষ্য রাখো, মাঝখানের পি বিন্দুতে আমি প্রাবল্য বের করব। এর আগে যে সমস্যাটা আমরা করলাম সেটা কি ছিল? সেটা একটা চার্জ ছিল, সে চার্জের দরুন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছিল, তাই না? এখানে কিন্তু দুইটা চার্জ আছে, সুতরাং কি দুইটা চার্জের দরুনই তড়িৎ ক্ষেত্র আছে, রাইট? দুইটা চার্জের দরুনই কিন্তু দুইটা চার্জ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং দুইটা চার্জের দরুনই এখানে কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। সুতরাং এই মাঝখানে যে আমরা প্রাবল্য বের করব, এই চার্জের জন্য একবার প্রাবল্য বের করব, আবার কি করব? এই যে Q2 চার্জের জন্য আর একবার আমরা প্রাবল্য বের করব। তো লক্ষ্য রাখো, তাহলে কি এ বিন্দুতে চার্জের জন্য প্রাবল্য আমরা কি নাম দেব? আমরা E1 দিই। E1 ইকুয়ালস কি জানি? 4πε0 Q/r²।
আর স্কোয়ার। এখানে কিউ বলতে কি, এখানে এ বিন্দুতে কোন চার্জ আছে দেখো তো, কিউ1 চার্জ আছে, অর্থাৎ কিউ1 বাই আর স্কোয়ার। তো ইউ1 ইকুয়ালস 1/4πε0 এর মান কত আমাদের, 9 গুণিত 10⁹ গুণিত কিউ1 এর মান কত দেখো 4.5 গুণিত 10⁻⁹। এখানে লক্ষ্য রাখো, এখানে কিউ1 এর মান বসানোর সময় আমি কিন্তু মাইনাস বসালাম না। এখানে তোমরাও অবশ্য এখানে মাইনাস দিবা না, কারণটা কি, মাইনাস দ্বারা কি বোঝায়, মাইনাস দ্বারা তার দিকটা শুধুমাত্র পরিবর্তন হয় সেটা বোঝায়। ধরো তুমি এখানে পজিটিভ চার্জ আছে, এখানে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জকে কি করবে, বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এই দিকে পাঠাবে, তাই না? যদি এখানে পজিটিভ চার্জ না থাকতো, চার্জটা যদি নেগেটিভ চার্জ হতো, তাহলে কি হতো, একে আকর্ষণ করতো, কোন দিকে টানতো, তার নিজের দিকে টানতো, অর্থাৎ এই দিকে টানতো। তো বলের মান কি পরিবর্তন হবে না, বলের মান পরিবর্তন হবে না, শুধুমাত্র এই মাইনাসের জন্য তার দিকের পরিবর্তন হচ্ছে। সুতরাং আমরা গাণিতিক সমস্যা সমাধান করার সময় অবশ্যই এই মাইনাসকে বসাবো না। তাহলে আমরা যদি এখন তাহলে কি বসালাম, আমরা কিউ1 এর মান বসাইছি, এবার আরটা কত, আরটা হচ্ছে এ এবং পি এর মাঝের দূরত্ব। তাহলে এই দূরত্বটা কত, এই দূরত্ব অবশ্যই 20 সেন্টিমিটার, আর এখানে এই দূরত্ব পি এবং বি এর মাঝের দূরত্ব 20 সেন্টিমিটার। তাহলে আমাদের আর এর মান কত, 20 সেন্টিমিটার, অর্থাৎ 0.2 তার উপর কি স্কোয়ার, তার উপর স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি দেখি, আমরা পাচ্ছি 9 গুণিত 10⁻9 গুণিত 4.5 গুণিত 10⁻⁻9 ভাগ 0.2 তার উপর স্কোয়ার ইকুয়ালস আমাদের রেজাল্ট হচ্ছে 1.012 গুণিত 10⁻³ 1.012 গুণিত 10³ নিউটন পার কুলম। এখানে লক্ষ্য রাখো, তাহলে এই চার্জের দরুন এই বিন্দুতে প্রাবল্য বের করলাম। এখন প্রাবল্যের দিকটা দেখো, তাহলে আমরা আগে তোমাকে কি বলেছি, যে জায়গায় প্রাবল্য আমরা বের করব, আমরা মনেই করব সেখানে একটা +1 কুলমের চার্জ রয়েছে, অর্থাৎ একক ধনাত্মক আধান রয়েছে। তাহলে এখানে ছিল মাইনাস চার্জ, এই প্লাস চার্জকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে বলের দিক অর্থাৎ প্রাবল্যর দিকটা কোন দিকে হচ্ছে দেখো তো, এই দিকে না, এই মাইনাস এই প্লাসকে কি করছে, আকর্ষণ করছে। তো প্রাবল্যের দিকটা হচ্ছে আমাদের এই দিকে, অর্থাৎ প্রাবল্য ইউ1 যেটা বের করলাম, প্রাবল্যের মান এবং দিকটা হচ্ছে এই দিকে। এখন লক্ষ্য রাখো, বের করবো কি, দ্বিতীয় চার্জের দরুন পি বিন্দুতে প্রাবল্য, অর্থাৎ বি বিন্দুতে যে চার্জটা রয়েছে, তাহলে কি বি বিন্দুতে চার্জের জন্য প্রাবল্য নাম কি দেবো, E2 দি, E2 ইকুয়ালস 1/4πε0 কিউ কি Q2, এই চার্জটা বলেছি আমরা Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 9 গুণিত 10⁻9 গুণিত Q2, চার্জের মান কত 9.1 গুণিত 10⁻⁻9 বাই আর স্কোয়ার, আর মাঝের দূরত্ব 0.2 তার উপর স্কোয়ার। তাহলে আবারও আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাচ্ছি 9 গুণিত 10⁻9 গুণিত 9.1 গুণিত 10⁻⁻9 ভাগ 0.2 এর উপর স্কোয়ার। তাহলে আমরা মান পেলাম 2.047 গুণিত 10³ নিউটন পার কুলম, অর্থাৎ E2 এর মান আমরা পেয়ে গেছি। অর্থাৎ এই চার্জটা ধরুন এখানে আমাদের প্রাবল্য কত সেটা বের করলাম। আবার দেখো প্রাবল্যের দিক, দেখো এখানে প্রাবল্যের দিক, তাহলে এখানে কি চার্জ, পজিটিভ চার্জ, এখানে কি চার্জ আছে, অবশ্যই পজিটিভ চার্জ আছে। তো পজিটিভকে কি করে, বিকর্ষণ করে, বিকর্ষণ করে এই চার্জটা কোন দিকে পাঠাবে, এই দিকে পাঠাবে, তাই না? তাহলে এখানে আমরা প্রাবল্য দিক পাচ্ছি এই যে দেখো এই দিকে, E2 এর দিকটা পাচ্ছি এই দিকে। তাহলে আমরা কি করব, এখানে আমরা মোট প্রাবল্য বের করব, বের করব, অর্থাৎ মোট প্রাবল্য
ই ইকুয়ালস E1 প্লাস E2। দেখো দুইটা আমি কিন্তু যোগ করেছি, কারণ দুইটা একই দিকে। তোমরা ভেক্টর চ্যাপ্টার পড়েছো, ভেক্টর রাশির যোগ, তাই না? তো দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধি কত হয়? এই ইটা কি মোট মানে লব্ধি, তার লব্ধি হয় ভেক্টর দুটির যোগফলের সমান। অর্থাৎ এখানে দেখো E1 এবং E2 তাদের মাঝখানে কোণ কত? অবশ্যই 0 ডিগ্রি। মাঝখানে কোণ 0 ডিগ্রি। তোমরা যখন লব্ধি বের করেছো তখন এরকম ছিল, লব্ধি R ইকুয়ালস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। দেখুন লব্ধি কত? লব্ধি ই। তাহলে আমরা বলতে পারি ই ইকুয়ালস পি কিউটা কি ইউ1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস টুয়াইস E1 কস আলফা, রাইট? তো লক্ষ্য রাখো E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস টুয়াইস E1 কস কত? কস এখানে আমাদের 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। আর এই কস 0 ডিগ্রি মান আমরা কত জানি? কস 0 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। তাহলে কি হচ্ছে দেখো তো, E1 স্কোয়ার প্লাস টুয়াইস E1 প্লাস E2 স্কোয়ার, অর্থাৎ আমাদের সূত্র a স্কোয়ার প্লাস টুয়াইস ab প্লাস পি স্কোয়ার। তাহলে কি হচ্ছে? রুট ওভার E1 প্লাস E2 হোল স্কোয়ার রুট আউট। তাহলে ই হচ্ছে আমাদের E1 প্লাস E2, দুইটার যোগ, অর্থাৎ লব্ধিটা পাচ্ছি দুইটা ভেক্টরের যোগফলের সমান যখন ভেক্টর দুটি একই দিকে ক্রিয়া করে। সুতরাং আমাদের মোট প্রাবল্য অর্থাৎ লব্ধি প্রাবল্য ই ইকুয়ালস E1 প্লাস E2, যেখানে E1 এর মান পেয়েছি আমরা কত? E1 এর মান এই যে এটা, E2 এর মান এই যে এটা। তাহলে আমরা একটু বসাই। 1.012 গুণিত 10 টু দি পাওয়ার 3 প্লাস 2.047 গুণিত 10 টু দি পাওয়ার 3। তাহলে আমরা যদি একটু যোগ করি একে, তাহলে দেখি কি পাচ্ছি। আমাদের হচ্ছে 1.012 গুণিত 10 টু দি পাওয়ার 3 প্লাস 2.047 গুণিত 10 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 3.06 গুণিত 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম। তাহলে আমাদের মোট প্রাবল্য অর্থাৎ লব্ধি প্রাবল্য পি বিন্দুতে আমাদের প্রাবল্য নির্ণয় করতে দিয়েছে। সেই প্রাবল্যটা কত হচ্ছে? সেই প্রাবল্যটা হচ্ছে এখানে প্রাবল্য 3.06 গুণিত 10 টু দি পাওয়ার 3 নিউটন পার কুলম। এখন লক্ষ্য রাখো লব্ধি প্রাবল্য। এবার লব্ধি প্রাবল্যর দিক কোন দিকে? যেহেতু দুইটার দিকে এইদিকে, সুতরাং লব্ধি প্রাবল্যর দিকও হচ্ছে এই দিকে, অর্থাৎ বি থেকে এ দিকে। তাহলে আমরা দিকটাও লিখে দেবো এখানে বি এ বরাবর। আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো। এখন আমরা এই প্রাবল্য থেকে আর একটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমাদের এবারের সমস্যাটি হলো একটা সমবাহু ত্রিভুজ। আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। ধরি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এ বি সি ত্রিভুজ। আমাদের এ বি সি ত্রিভুজ। এ বিন্দুতে প্লাস 100 কুলম চার্জ রাখা হয়েছে, বি বিন্দুতে ঠিক সমপরিমাণ চার্জ রাখা হয়েছে। এখন আমাদের প্রশ্ন, সি বিন্দুতে প্রাবল্য কত? সি বিন্দুতে প্রাবল্য আমাদের বের করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে দুইটি চার্জ রয়েছে, অর্থাৎ দুইটি চার্জের দরুন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তো আমরা আগের প্রবলেমের মতো এই যে 100 কুলম চার্জের দরুন এখানে একবার প্রাবল্য বের করব এবং এই 100 কুলম চার্জের দরুন এখানে প্রাবল্য বের করব। আর আমরা মনেই করিনি যেখানে আমরা প্রাবল্য বের করব সেখানে একটা +1 কুলমের অবশ্যই আধান রয়েছে। তাহলে আমি এখন প্রবলেমটা সলভ করছি। তাহলে প্লাস এ বিন্দুতে +100 কুলম চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য কি হবে? E1 নাম দিই। E1 ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট Q1/r²। আমাদের এটা কি? Q1, আর এটা কি ধরি আমরা? Q2। ঠিক আছে?
তাহলে 9 গুণিত 10⁹ 1/4πε0 এর মান, Q1 এর মান আমাদের কত 100 কুলম বাই আর কি মাঝখানের দূরত্ব অর্থাৎ এ থেকে সি এর দূরত্ব 10 সেন্টিমিটার অর্থাৎ 0.1 মিটার তার উপর স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তবে পাচ্ছি 9 গুণিত 10⁹ 9 গুণিত 100 ভাগ 0.1 এর ওপর স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 9 গুণিত 10⁻13 9 গুণিত 10⁻13 নিউটন পার কুলম। এখন লক্ষণীয় বিষয়, এই চার্জের ধরুন তুমি এখানে প্রাবল্যর মান পেলা। এখন প্রাবল্য তো ভেক্টর রাশি, এখন দিকটা দেখো, দিকটা কোন দিকে হবে? পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, পজিটিভকে কি করবে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কোন দিকে পাঠাবে? এই যে দেখো উপরের দিকে পাঠাবে অর্থাৎ এই দিকে পাঠাবে, এই দিকে পাঠাবে। তাহলে প্রাবল্য কি ইওয়ান এর দিকটা কোন দিকে? এই দিকে, রাইট। এখন আমরা দেখি বি বিন্দুতে যে 100 কুলম চার্জ আছে তার ধরুন সি বিন্দুতে প্রাবল্য কত। বি বিন্দুতে 100 কুলম চার্জের ধরুন সি বিন্দুতে প্রাবল্য E2 ইকুয়ালস 1/4πε0 এবার কি Q2/r²। তো লক্ষ্য রাখো সব মানগুলো একই, 9 গুণিত 10⁹ ঠিক আছে, Q1 যত Q2 তত, মাঝখানের দূরত্ব সেম। তাহলে এখানেও আমরা রেজাল্ট পাবো কত 9 গুণিত 10⁹ নিউটন পার কুলম। এখন দিকটা দেখো, এই যে এই প্লাস চার্জ, এই প্লাস চার্জকে আবারও বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কোন দিকে পাঠাবে? এই যে দেখো এই দিকে পাঠাবে অর্থাৎ এই দিকে। আমাদের E2 এর দিকটা হচ্ছে এই দিকে। তো আমরা E1 পেয়েছি, E2 পেয়েছি, এখন কি বের করব? অতএব মোট প্রাবল্য, মোট প্রাবল্য, প্রাবল্য E, মোট প্রাবল্য E কত? আমরা লিখছি ইকুয়ালস, আগেরটাতে দেখো দুইটা ভেক্টর কি ছিল? একই দিকে ছিল, সুতরাং আমরা লিখছিলাম কি ইকুয়ালস E1 প্লাস E2। যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে থাকতো তাহলে আমরা লিখতাম ই সমান E1 মাইনাস E2। এখন লক্ষ্য করো E1 এর দিক এই দিকে, E2 এর দিক এই দিকে, তারা একই দিকে না অর্থাৎ 0 ডিগ্রিও না, তারা বিপরীত দিকেও না অর্থাৎ 180 ডিগ্রিও না। তাহলে তাদের মাঝখানে একটা কোণ তৈরি হয়েছে। এখানে দেখো তো কত কোণ তৈরি হয়েছে, সমবাহু ত্রিভুজ 60 60 60, সব বাহুর এখানে কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তাহলে এখানেও হচ্ছে আমাদের কোণটা হচ্ছে 60 ডিগ্রি পাবো। তাহলে আমাদের মোট প্রাবল্য, আমরা মোট প্রাবল্য কি এবার যোগ করতেও পারি না বিয়োগ করতেও পারি না। লক্ষ্য রাখো ব্যাপারটা, আমরা যখন ভেক্টর চ্যাপ্টার দেখেছিলাম, আমরা যখন ভেক্টর চ্যাপ্টার দেখেছিলাম, তো আমি এখন E1 এর মানটা এখানে লিখে রাখি, E1/E2 এর মান 9 গুণিত 10⁹9। তাহলে E1 সমান E2 ইকুয়ালস 9 গুণিত 10⁻13, 13, 9 গুণিত 10⁻13 অর্থাৎ 13 পাইছি আমরা। তো আমরা যখন ভেক্টর চ্যাপ্টার দেখছি, তো দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, ধরো এটা হচ্ছে P এবং Q, তার লব্ধির মান কি পাই? লব্ধির মান R ইকুয়ালস P প্লাস Q, রাইট? মনে হচ্ছে তোমাদের? দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করে তখন লব্ধি মান হয় কত? ভেক্টর দুটির যোগফলের সমান, অর্থাৎ এদের মাঝখানে কোণ কত? এদের মাঝখানে কোণ হচ্ছে 0 ডিগ্রি। আমাদের লব্ধির মান নির্ণয় কি ছিল? R ইকুয়ালস √P² প্লাস Q² প্লাস 2PQ cos আলফা, তাই না? √P² প্লাস Q² প্লাস 2PQ cos কত? cos এই যে 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি মান কত? cos 0 ডিগ্রি মান 1। তাহলে cos 0 ডিগ্রি মান আমাদের 1। তাহলে আমাদের সূত্র কি? P² প্লাস 2PQ প্লাস Q², অর্থাৎ এখানে হচ্ছে √P প্লাস Q হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি কি P প্লাস Q, অর্থাৎ দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করছে তাদের মোট অর্থাৎ লব্ধি হচ্ছে দুইটা ভেক্টরের যোগফলের সমান। এখন দেখো যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে, দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করবে অর্থাৎ E1 এবং E2 এর মান নিয়ে আমরা আলোচনা করছি। দুইটা ভেক্টর একটা এই দিকে, ধরো তুমি এটা P, আর একটা বিপরীত দিকে সেটা হচ্ছে Q, এটা হচ্ছে Q, বিপরীত দিকে ক্রিয়া করে। তাহলে তাদের মাঝখানে কোণ কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে আমরা লব্ধিমান R পাবো √P
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা, অর্থাৎ কস 180 ডিগ্রি। লক্ষ্য রাখো কস 180 ডিগ্রি মান কত? কস 180 ডিগ্রি মান -1, তাহলে আমাদের এখানে হচ্ছে একটা -1, তাহলে আমরা হচ্ছে কি আমাদের রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ কি হচ্ছে তাহলে পি মাইনাস কিউ। অর্থাৎ দুইটা ভেক্টরের মাঝখানে কোণ যখন 180 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুটি বিপরীত দিকে ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি হয় ভেক্টর দুটির বিয়োগফলের সমান, অর্থাৎ পি মাইনাস কিউ। এখানে পি মাইনাস কিউ লিখেছি, অর্থাৎ আমি মনে করেছি পিটা বড় কিউটা ছোট। যদি কিউটা বড় হয় তাহলে আমরা লিখব কিউ মাইনাস পি, অর্থাৎ এর সঠিক রূপ আর ইকুয়ালস পি ডিফারেন্স কিউ। পি ডিফারেন্স কিউ, পি এবং কিউ এর পার্থক্যটা আমরা দিব, সেটা পি মাইনাস কিউ হতে পারে অথবা কিউ মাইনাস পিও হতে পারে, যেটা বড় সেটা হচ্ছে আগে। তো এটা ছিল আমাদের 0 ডিগ্রির ক্ষেত্রে বা 180 ডিগ্রির ক্ষেত্রে দুইটা ভেক্টর ক্রিয়া করে যেদিকে। এখন দেখো E1 এবং E2 কোন দিকে ক্রিয়া করছে দেখো তো, তাদের মাঝখানের কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা সূত্র কি ফেলবো? ই সমান রুট ওভার, লক্ষ্য রাখো আর ইকুয়ালস রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা। তাহলে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস টোয়াইস E1 E2 কস আলফা। তাহলে আমরা কি পাচ্ছি? E1 এর মানটা দেখো, আমাদের E1 এর মান কত হয়েছে? E1 E2 এর মান দেওয়া আছে আমাদের 9 গুণিত 10 টু দি পাওয়ার 13 তার উপর স্কোয়ার, প্লাস E2 এর মান কত? 9 গুণিত 10 টু দি পাওয়ার 13 তার উপর স্কোয়ার, প্লাস টোয়াইস E1 9 গুণিত 10 টু দি পাওয়ার 13 গুণিত E2 9 গুণিত 10 টু দি পাওয়ার 13 গুণিত cos 60 ডিগ্রি। এখন যদি একে আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাচ্ছি দেখি। 9 গুণিত 10 টু দি পাওয়ার 13 স্কোয়ার প্লাস রুট দিলাম আগে 9 গুণিত 10 টু দি পাওয়ার 13 স্কোয়ার প্লাস ব্র্যাকেট 2 গুণিত 9 গুণিত 10 টু দি পাওয়ার 13 গুণিত 9 গুণিত 10 টু দি পাওয়ার 13 গুণিত cos 60 ডিগ্রি রুটের মধ্যে আছে। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 15.59 গুণিত 10 টু দি পাওয়ার 13 নিউটন পার কুলম। তাহলে আমরা যে এখানে লব্ধি প্রাবল্য পেলাম সেটা হচ্ছে 15.59 গুণিত 10 টু দি পাওয়ার 13 নিউটন পার কুলম। আর আমরা কি জানি লব্ধি কোন দিকে ক্রিয়া করে? এই যে E1 এবং E2 ধরে যদি আমি একটা সামান্তরিক আঁকি, তো আমরা কি জানি এই যে সামান্তরিকের কর্ণ আমরা দেখতে পাচ্ছি, কর্ণ, এই কর্ণটাই তার লব্ধি নির্দেশ করে, অর্থাৎ মোট নির্দেশ করে, ই নির্দেশ করে। তাহলে আমরা যে লব্ধি প্রাবল্য পেলাম, মোট প্রাবল্য পেলাম 15 গুণিত 59 গুণিত 10 টু দি পাওয়ার 13, সেটা হচ্ছে এই যে এই ই এর মান, অর্থাৎ লব্ধি প্রাবল্যের মান। এখন আবারও লক্ষ্য রাখো, যেহেতু প্রাবল্য একটা ভেক্টর রাশি, সুতরাং কি এর মানের সঙ্গে দিক জড়িত আছে, অর্থাৎ লব্ধি প্রাবল্যের এই যে ই এর দিকটা কোন দিকে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তো আমি এখন মনে করি এই লব্ধি প্রাবল্যটা ইটা এই E1 এর সঙ্গে একটা কোণ তৈরি করেছে, সেটা ধরো তুমি থিটা কোণ। তাহলে আমরা দিক বের করব মানে কি এই থিটা কোণের মানটা বের করব। তাহলে আমরা বলতে পারবো এই E1 এর সাথে এত কোণে এই লব্ধিটা আছে, রাইট? তো আমরা দিক বের করার সূত্রটা কি জানি? আমরা ভেক্টরে দেখছিলাম কি, মনে করো tan থিটা ইকুয়ালস কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, ঠিক আছে? অবশ্যই। তো এখানেও আমরা দিক বের করব, এখানে তো পি কিউ না, এখানে কি E1 এবং E2 দিয়ে। তো তোমাদের যখন ভেক্টর চ্যাপ্টার ক্লাস নিয়েছিলাম তখন এই যে পি কিউ অর্থাৎ E1 E2, আমি এখানে E1 দিব না এখানে E2 দিব, না এখানে E1 দিব না এখানে E2 দিব, এখানে তোমাদের কিন্তু সমস্যা হয়। এই জন্যে ভেক্টর চ্যাপ্টারের ক্লাসের সময় তোমাদের সূত্র একটা শিখেছিলাম, অর্থাৎ ছড়া শিখেছিলাম একটা, মনে হচ্ছে তোমাদের? ছড়াটা ছিল লব্ধি যার সঙ্গে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। আবারও বলছি, লব্ধি যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এখন লক্ষ্য রাখো কোথায় আমি E1 E2 বসাবো। আবারও ছড়াটা দেখি, লব্ধি যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এই যে লব্ধিটা দেখো, লব্ধি কার সঙ্গে অ্যাঙ্গেল? E1 এর সাথে, রাইট?
তাহলে সে থাকবে সিঙ্গেল, এই যে সিঙ্গেল এখানে E1, আর E2টা কত, এখানেও E2, আবার এখানেও E2, E2টা সিঙ্গেল নাই, এর সঙ্গে সাইন আলফা আছে এবং কস আলফা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ট্যান থিটা, থিটা ইকুয়ালস লিখি আমরা, থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স কি হচ্ছে E2 সাইন আলফা বাই E1 প্লাস E2 কস আলফা। ট্যান ইনভার্স E2 এর মান আমরা কি জানি, 9 × 10⁻13 সাইন আলফা। আলফাটা কি, আলফাটা অবশ্যই দুইটি ভেক্টরের মাঝখানের কোণ, অর্থাৎ বড় কোণটা। আলফাটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। E1টা কত, সেম 9 × 10⁻13 প্লাস E2 সেম 9 × 10⁻13 কস কত আলফা 60 ডিগ্রি। একে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 9 × 10⁻13 গুণিত সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই ব্র্যাকেট 9 × 10⁻13 প্লাস 9 × 10⁻13 গুণিত 60 ডিগ্রি ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি এখানে 30 ডিগ্রি। তাহলে একটু আগে আমরা লব্ধির মান দেখলাম এবং দিকটা দেখলাম, অর্থাৎ এই যে এই কোণটার মান দেখলাম আমরা 30 ডিগ্রি। তাহলে এই প্রবলেম থেকে আমরা মোট লব্ধি বের করা, অর্থাৎ লব্ধির মান এবং দিকটা কত সেটা বের করা আমরা শিখলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তো আমরা আজকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সম্পর্কে শিখলাম এবং প্রাবল্যের বিভিন্ন গাণিতিক সমস্যা শিখলাম। এরপরে তোমরা প্র্যাকটিস করবা। কোথাও যদি কোনো সমস্যা হয় তো স্ক্রিনে দেখানো নাম্বারে তোমরা আমার কাছে ফোন করতে পারো, অথবা তোমরা আমাকে কমেন্টসে সমস্যা জানাতে পারো, আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।